গুড মর্নিং এভরিওয়ান। আমার ডিউটি শুরু। টুইটি স্কুল কাল থেকে খুলে গেছে, সো স্কুল যাওয়া শুরু হয়ে গেছে গরমের মধ্যে। এক পক্ষে ভালো, সবসময় ক্লাসের মধ্যে একদম এসির মধ্যে থাকতে পারছে। এসি, হ্যাঁ, আর বাড়িতে তো শুধুমাত্র বেডরুমেই এসি থাকে, সারা ঘরে তো আর এসি মানে সারা বাড়ি সেন্ট্রালাইজ তো আর না। টুইটি এই গাড়িটা কার কে জানে, বহু বছর ধরে এইভাবেই পড়ে আছে। ব্যাগটা দিবি আমায়? আমাকে তো শুধু টিফিন ব্যাগটা দিলি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চল এই শর্টকাট দিয়ে চল। এই শর্টকাটের এই জায়গাটা দিয়ে যেতে এত ভালো লাগে না, কারণ চারিপাশে শুধু গাছ আর গাছ, আর অপেক্ষাকৃত একটু ঠান্ডাও থাকে সেই জন্য। আজকে বৃহস্পতিবার আর গাছে হয়েছে 7-7টা ফুল। 7-7টা, এইটুকু গাছে 7-7টা ফুল হয়েছে। আর নিজের লাগানো গাছে যদি ফুল ফোটে মনটা একদম খুশ হয়ে যায়। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, বেশ ভালোই হলো, গাছের ফুল দিয়ে আমি পুজো করতে পারবো। টুইটি তো গেছে স্কুলে, আমাদের এক্সারসাইজ ক্লাস কমপ্লিট, আমাদের ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে। আর প্রান্তিক গেল এখন বাজারে একটু ফুল টুল আনতে, এই আর কি। আর বেশ গরম লাগছে। কালকে রাত্রিবেলা না হট করে একটু ঝড় মতন হলো, আর বেশ ঠান্ডা হয়ে গেল। ইনফ্যাক্ট আমি ফ্যান ছাড়া বসে এখানে আমি কাজ করছিলাম, মানে ভাবা যায় ফ্যান ছাড়া, তা আবার। তো সকাল থেকে যথারীতি আবার গরম। এখানে এখন পটল চিংড়িটা রান্না করছি, জল দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ফুটুক, আলুগুলো সেদ্ধ হোক, এগুলো সেদ্ধ হোক, ততক্ষণ আমি একটু ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিই। আর ঘরদোরও আজকে আমাকেই ক্লিন করতে হবে, কারণ যে ক্লিন করে যে দিদিটা আর কি, সে তো এখন ছুটিতে রয়েছে, জামাই ষষ্ঠীতে গেছে বাপের বাড়ি। আর ওর বাপের বাড়ি অনেকটা দূর, সুন্দরবনে, তো সেই জন্য ওর একটু ছুটি নিয়ে গেছে, অনেকদিন পর গেছে। তো আমি ঠিক আছে তুমি যাও, আমি কাজ করে নেবো দুদিন। আর আমাদের তো কালকে অফিস ছিল, সুতরাং কালকে তো জামাই ষষ্ঠীতে যাওয়াও হয়নি। কি করে যাবো, মানে সন্ধ্যে প্রান্তিকের অফিসই চলে, প্রান্তিক কালকে অফিসে গেছিলো, ইনফ্যাক্ট আজকেও অফিসে যাবে। অফিস থেকে ফিরেছে 4:30, 5:30টার মতো, 5:30, 5:45 মতো ফিরেছে। তারপরে আবার তো অফিসে কাজের জন্য বসতে হয়, সুতরাং সেই কাজ শেষ করতে করতেই বেজে গেল রাত প্রায় 9:30, 10টার মতো বেজে গেছিলো। তো কখন আর যাবো, ওইটা এরকমভাবে হুড়োতাড়া করে যাওয়া যায় না। মাকে তাই বললাম পুজো টুজো দিয়ে দিয়েছো, থাকো, খাওয়া দাওয়াটা আমরা পরেই করবো। আর যা গরম, দুপুরবেলা যাওয়ার কথা ভাবতেই পারি না বাবা। লোকজন কিভাবে সেজে গুজে সব যায় বাবা, আমি কোনোদিনই যেতে পারিনি, কারণ আমি যখন কলকাতায় থাকতাম তখন মায়ের বাড়ির কাছাকাছিই থাকতাম, সুতরাং সেখানে তো টুকুস করে মানে বাড়ির জামা পরেই চলে যাওয়া যেত, এরকম আর কি। তো সেরকমভাবেই প্রত্যেক বছরে জামাই ষষ্ঠী গেছে। তারপরে তো আমরা বাইরেই ছিলাম, প্রান্তিকের বোধহয় 3বার ইয়া 4বার জামাই ষষ্ঠী হয়েছে, এইবার হলে 5ম হবে আর কি। কিন্তু বিয়ে হয়েছে এদিকে 13 বছর হয়ে গেছে। তো যাই হোক, আমরা তো বাইরেই কেটে গেছে। প্রান্তিকের জামাই ষষ্ঠী আমিই করে দিয়ে এত বছর ধরে। তো যাই হোক, এই আর কি, সেজন্য আমরা যাব ছুটি একটা দিনকে। আমি মাকে তাই বললাম যে দেখো, জামাই ষষ্ঠীর দিন মাও বলে যে জামাই ষষ্ঠীর দিন মেয়েরা খেতে পারে না, অত কিছু রান্না করা তো মায়ের পক্ষে খুব কষ্টকর না, মায়ের বয়সও হয়েছে, একা হাতে আবার সব কিছু করতে হবে, তারপর আবার এত সুন্দর ওয়েদার, সুতরাং মায়ের জন্য তো একটু কষ্টই হয়ে যায়, তাই না? সেই জন্য আমি বললাম শনি রোববার করে করো, তাহলে আমরা যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো, তাতে ভালোও হবে, বাচ্চাগুলোও মজা করতে পারবে। আর টুইটির এখন চলছে পরীক্ষা। আর এবছর তো প্রান্তিকে জামাই ষষ্ঠীতে ওই রকম আয়োজন করে যাবো খাবো, ওই ব্যাপারটাই আমাদের মধ্যে আর ভালো লাগে না আর কি। এত কিছু ঘটে গেছে না, সেই জন্য স্পেশালি জামাই ষষ্ঠী বলে কথা, সেই জন্য মায়েরও খারাপ লাগবে। সেই সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি কালকের দিনটা না একটু মন মেজাজ খারাপের মধ্যে দিয়ে গেছে বলা যেতে পারে। হ্যাঁ, সবাইকে দেখছি যাচ্ছে, হ্যাঁ যেতে আমারও ইচ্ছা করে, কিন্তু হাত পা বাঁধা, প্রথমত অফিসের কাজের জন্য, আর মনটাও ভালো নেই, সেই জন্য আর কি সব কিছু মিলিয়ে খুবই খারাপ লাগলো আর কি। তো যাই হোক, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানে আমি কেন কথাটা বললাম, আর যারা নতুন ভিউয়ার্স প্লিজ জানতে চেও না, আমি কথাটা আমি রিপিট করতেও চাই না, কারণ ওটা আমাদের জীবনে একটা ব্ল্যাক অধ্যায়, যেটা আমরা কোনোদিনই ভুলতে পারবো না, আমাদের সাথে সাথেই চলতে হবে। সেই জন্য সেই নিয়ে আর আমি আর কোনো ডিসকাশনেই যেতে চাই না। আমি যেমন আমার সংসারে
টুকিটাকি জিনিসপত্র দিয়ে আমার সংসারটাকে গুছিয়ে তুলছি, ঠিক সেইভাবে আমি ঠাকুরের জন্য কিছু কিছু জিনিস একটু একটু করে কিনছি। কারণ একসাথে আমি এখানে কিনলে আমার মুভিংয়ের প্রবলেম হবে, সেই জন্য ভাবলাম একটু একটু করে ঠাকুরের জিনিসও কেনা যায়। একটু একটু করে তো অনেক কিছুই কিনেছি, বাট নতুন কিনেছি এই এটাকে বলে কুমন্ডলী বোধহয় বলে, আমি ঠিক জানি না। কারণ আমার বাড়িতে শিব ঠাকুর আছে, শিব ঠাকুরের মাথায় জল ঢালবার জন্য ভীষণ দরকার ছিল, কারণ আমি একটা ছোট্ট গ্লাসে করেই জল দিতাম, খুব অসুবিধা হতো। এখন আমার শিবের মাথায় জল ঢালতে কোনো রকম প্রবলেম হয় না। আর একটা কি জিনিস কিনেছি সেটা হচ্ছে এই প্রদীপ। এই প্রদীপটা আমি ঢাকা দেওয়া একটা প্রদীপ কিনলাম, কারণ পুজো টুজো করার পর ফ্যান তো অবভিয়াসলি চলে ঘরে, আর প্রদীপটা না বড্ড দপদপ করে, হয়তো জ্বলে না বেশিক্ষণ, সেই জন্য আমি একটা ঢাকনা দেওয়া কিনলাম যাতে প্রদীপটা অনেকক্ষণ জ্বলে ঘরে ফ্যান চালার পরেও। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ, ভাত, পটল চিংড়ি, এখানে রয়েছে শাক ভাজা, মুসুরি ডাল সেদ্ধ, দই তো আছেই, আর তার সাথে রয়েছে হাঁসের ডিমের ঝোল করেছি। এই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চ। ডিমের ঝোলটা একটু লাইট করেই করলাম, এত গরম না, বেশি রিচ খেতেও ইচ্ছা করছে। আমি যদিও খুব একটা রিচ রান্না করি না, বাট আজকে যেমন রেড চিলি পাউডার দিইনি, একটু আদা বাটা দিয়ে, হলুদ গুঁড়ো দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে করে নিয়েছি। কারণ হাঁসের ডিম খেতে এমনিই এত ভালো যে বেশি কিছু লাগে না। আজকে আমার একা একা বসে বসে খেতে হচ্ছে, খুব বাজে লাগে একা একা বসে বসে খেতে। তো যাই হোক, আমি যখনই খাই একটু বাটি করে খাবার তুলে নিয়েই খাই, কার তাতে খাওয়ার পরিমাণটা সেটা একদম ঠিক থাকে। যদি এমনি নিয়ে নিয়ে খাই না, তাহলে কোয়ান্টিটি বেশি বা কম এরকম কিছু হয়ে যায়। তো যাই হোক, প্রথম ভাতটা আজকে শাক দিয়েই খাবো। তো চলো ঝটপট লাঞ্চটা করে নিই, তারপর অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। গুড ইভিনিং এভরিওয়ান। টুইটির ঘরটা না এই টাইমে ভীষণ সুন্দর হাওয়া দেয়, সেজন্য এই ঘরে বসে থাকা হচ্ছে সব থেকে কমফোর্টেবল। কিন্তু টুইটি এখন ও ঘরে পড়ছে, কারণ প্রান্তিক ওকে পড়াচ্ছে, কালকে ওর পরীক্ষা আছে। বললাম না, স্কুল খুলেই ওর পরীক্ষা শুরু হয়ে গেছে। এতদিন ধরে আমি আমার এই ফ্ল্যাটের জন্য যে সোফাটা অর্ডার করেছিলাম, প্রায় 1.5 মাসের কাছাকাছি হতে যায়। তো সেই সোফা অর্ডার করে আজকে বলেছে ডেলিভারি দেবে। তো তখন ডেলিভারি করবার আগে প্রান্তিক ভাগ্যিস বললো একটা ছবি পাঠান, কারণ ওটা তো আমরা অর্ডার দিয়ে বানিয়েছি, ডিজাইনটা, কাপড়ের কালারটা, কারণ রেডিমেড কিনলে তো ওই কাপড়টাই পাচ্ছিলাম, স্পেশালি অনলাইন থেকে আর কি যদি অর্ডার করতাম। তো আমি দেখলাম পুরো ভুল কালারের বানিয়ে রেখে দিয়েছে, 1.5 মাস পরে দিচ্ছে, সেটাও ভুল কালারে। তো সঙ্গে সঙ্গে আমি বললাম ফোন করে যে এই ডিজাইনটাও আমি চাইনি, স্পেশালি কাপড়টার ওপরে ওরা সব বাটন ফাটান লাগিয়ে ডিজাইন করেছে, আমি ওই ডিজাইনটা একদমই চাইনি, আমি একদমই পছন্দ করছি না। আর কাপড়ের কালারটা, যেটা সোফার মানে কী বলবো, গদিটার যে কালারটা, সেটাও একদম ডিফারেন্ট। তো আমি তখন বললাম যে না, আমি তো এটা নেব না। তখন বললো যে ঠিক আছে, আমি তাহলে আবার চেঞ্জ করে নিয়ে পাঠাচ্ছি। যদিও বা আজকে পাওয়ার একটা ব্যাপার ছিল, সেটাও হাতছাড়া হয়ে গেল। দেখা যাক আবার কবে পাই। বিকেলবেলা চাটা খেয়েছি, এখন তো বেশ গরম, মানে বাইরে আজকে হাওয়াটাও বেশ কম দিচ্ছে, সেই জন্য এই ঘরটা ঠান্ডা হতেও বেশ সময় লাগছে। তো যাই হোক, তো আমাকে 2-3 দিন আগে একটা ব্লগে আমাকে কমেন্ট করেছিল আমি কেন কানাডা ছেড়ে চলে এলাম। আমি জানি না সে নতুন কিনা আমার চ্যানেলে, আমি কিন্তু আগে ইউএসএতে থাকতাম। আমি ইউএসএতেই বেশি দিন ছিলাম, কানাডাতে খুব কম দিনই ছিলাম, মানে 2.5 বছরের কাছাকাছি এরকম ছিলাম। আমি কেন চলে এলাম ইউএস আর কানাডা ছেড়ে, সেটা আজকে আমি তোমাদেরকে একটু ছোট্ট করে বলি। আমাদের কোনো দিনই প্ল্যান ছিল না যে ইন্ডিয়ার বাইরে যাব, ইন্ডিয়ার বাইরে সেটেল হব, এরকম কোনো দিনেরই প্ল্যান ছিল না। তো আমাদের প্রথম যখন আমরা ইন্ডিয়ার বাইরে যাওয়ার সুযোগ পাই, সেটা ইউএসএতে। তো আমরা ইউএসএতে চলে গেলাম, সেখানে অনেক দিন অনেকগুলো বছর আমরা ওখানে কাটিয়েছি। তারপরে যখন আবার ইন্ডিয়ায় এলাম, তারপরে তখন এখানে না করোনা চলছিল, তো তখন স্কুল টুল কিছু অনলাইনে হচ্ছিলো, খুব ভালো করে স্কুলও হচ্ছিলো না, মানে 1 ঘন্টা করে স্কুল হতো, এরকম হচ্ছিলো আর কি। তো সেই জন্য আমরা তখন ডিসাইড করলাম যে, তখন আমরা ইউএসএতেই ছিলাম, ডিসাইড করলাম যে কিছু দিনের জন্য আমরা কানাডাতে চলে যাই। কানাডাতে অ্যাটলিস্ট স্কুল খোলা, তো তখন স্কুল বাচ্চারা স্কুলে যেত, তো টুইটির অ্যাটলিস্ট পড়াশোনাটা হবে। তো ইউএসএতেও তখন স্কুল রেগুলার বেসিসে স্কুল হতো, কোনো অনলাইন স্কুল হতো না। তো আমরা তখন কানাডায় চলে গেলাম। কানাডায় গিয়ে আমরা 2.5 বছর মতন ছিলাম, আমাদের বেশ ভালো লাগলো। ইউএস আর কানাডার থেকে
বেশ এক্সপিরিয়েন্স হয়েছে লাইফে, কিছু ভালো এক্সপিরিয়েন্সও হয়েছে, কিছু আবার খারাপ এক্সপিরিয়েন্সও হয়েছে। তবে হ্যাঁ, সব জায়গায় ভালো জিনিস আছে, সব জায়গাতেই খারাপ জিনিস আছে, আমি এটা বারবার বলি। আর আমরা বিদেশে যাওয়ার আগে থেকে ডিসাইড করে রেখেছিলাম যে আমরা ওখানে যাচ্ছি, কিছুদিন থাকবো, তারপর চলে আসবো, কোনোদিন ওখানে সেটেল হব না। কারণ আমরা কোনোদিন বিদেশে যাইনি, তার আগে থেকেই ডিসিশনটা নিয়ে রেখেছিলাম। কারণ হচ্ছে ওই বাড়ি থেকে রান্না হচ্ছে, কুকারে সিটিই দিয়ে যাচ্ছে। আমরা এই কারণে ডিসাইড করে রেখেছিলাম, অ্যাকচুয়ালি আমি আজকে বসে পরশুদিন কী হতে পারে সেটা একটু চিন্তা করে রাখি। তো আমি আর প্রান্তিক এটাই ডিসিশন নিয়েছিলাম যে আমাদের ইন্ডিয়াতে ধরো যাদের বয়স হয়ে গেছে, দেখাশোনা করবার জন্য আয়া আছে, বাড়িতে কাজ করবার জন্য মেড আছে, অনেক, আর সবথেকে বড় কথা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আছে। হ্যাঁ, আত্মীয় স্বজন ঠিক আছে, দূরে থাকলেও অ্যাটলিস্ট ইন্ডিয়ার মধ্যেই আছে, মানে আমাদের তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই সবাই আছে। তো সেটা একটা সুবিধার ব্যাপার, একটু কাউকে প্রয়োজন হলো বা কারোর সাথে দরকার হলে চট করে একটু হেল্প পাওয়া যায়। কিন্তু বিদেশে থাকলে 911-এ কল করো, আর 911 কল করলে হেল্প তো অবশ্যই পাওয়া যাবে। এবার সবথেকে বড় কথা, ওখানে এক্সটেন্ডেড ফ্যামিলি মানে বন্ধুবান্ধবরা থাকে, তাদেরও তো বয়স হয়ে যাবে, তাদেরও তো হেল্পের দরকার। এবার ছেলে মেয়েদের তো বলা যায় না আমাদেরকে দেখাশোনা করবার জন্য তুই আমার কাছে থাক, এটা তো কখনো বলা যায় না। তারা তাদের কেরিয়ার এগোনোর জন্য এগিয়ে যাবে আর কি। তখন আমরা দুজন পুরো দেশটার মধ্যে একা হয়ে যাব। ওখানে আমাদের কোনো কাজিন নেই, ওখানে আমাদের কোনো রিলেটিভ নেই, কেউ নেই। সো এখানে থাকলে কী হবে, হ্যাঁ আমাদের যখন বয়স হবে, আমাদের কাজিনদের, আমার দিদির, তাদেরও বয়স হয়ে যাবে, কিন্তু একটা মেন্টাল সাপোর্ট যে আছে। এবং আমার মেয়েও জানি না টুইটি কোথায় গিয়ে পড়াশোনা করবে, কোথায় থাকবে, আই ডোন্ট নো, কিন্তু কাজিনের ছেলে মেয়েরাও বাইরে থাকবে বা টুইটি বাইরে থাকবে, এটার তো কোনো গ্যারেন্টি নেই। কেউ না কেউ অন্তত ইন্ডিয়াতে থাকবে, এটা বলা যেতে পারে। আর আমি বাইরের দেশে থাকলে এত বছর ছিলাম, লোকের বাবা মা ইনলসরা বাইরে যায়, কিন্তু আমার বাড়ি থেকে কেউ কোনো দিন যায়নি। কারণ আমার বাবার স্পন্ডালাইসিস আছে, কোমরের টানা এতক্ষণ বসে থাকাটাই আমার বাবার বারণ। সুতরাং ফ্লাইটে এই 12-25 ঘন্টা ট্রাভেল করে আমার বাবার পক্ষে যাওয়া একদম পসিবল না। বাবা যেতে পারছে না বলে মাও যেতে পারে না। সেম আমার ইনলসরাও তাই, নিজের বাড়ি ছেড়ে, নিজের লোকজন ছেড়ে থাকার কথা ভাবতেই পারে না। শুধু বলবে তোরা আয়, তোদের দেখা হবে আর কি, এই আর কি। মানে তারাও কোনোদিন মন থেকে সাপোর্ট করেনি যে আমরা সেটেল হই। যাও থাকো ঠিক আছে, কিন্তু সেটেল হওয়াটা এই জন্যই আর কি, আমরা আরও বিদেশে গিয়ে সেটেল হব, এটা আমাদের প্ল্যানে কোনোদিনই ছিল না। তো আমরা যদি জীবনে আবার সুযোগ পাই কোথাও যাওয়ার, তো অবশ্যই আমরা যাব। সবই ওপরওয়ালা ঠিক করে রেখেছে কে কখন কোথায় যাবে সেই জন্য। কিন্তু আমরা যখন কানাডায় ছিলাম, আমাদের কানাডা থেকে এত তাড়াতাড়ি চলে আসার কোনো প্ল্যান ছিল না। তো আমরা আমাদের মানে ইন্ডিয়াতে আসার আর একটা বড় কারণ হচ্ছে কেন মানে এলাম আর কি, আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে যায়। সেটা কী ঘটে যায় সেটা এই ব্লগটা এখানে আমি পিন করে দেবো, এই ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। যারা পুরনো তারা তো জানোই, যারা নতুন বা যে আমাকে এই কমেন্টটা করেছে সে যদি না জেনে থাকে, আমি ব্লগটা পিনটা করে দিলাম এখানে আই বাটনে, তুমি গিয়ে দেখতে পারো যে কি হয়ে গেছে আমাদের জীবনে আর কি। তো সেই জন্যই আর কি আরও আশা, কারণ ওই ঘটনাটা ঘটার পর আমার বাবা একদিন আমাকে ফোন করে বলে যে আর বাইরে থাকতে হবে না, এবার ইন্ডিয়াতে চলে এসো। আমি জানি না বাইরের দেশে যারা সেটেল হয়ে আছে বা অনেক বছর ধরে আছে তাদের এই ফিলটা হয় কি না, মানে নিজের দেশে থাকলে না এটা আমার এটা আমার এই ফিলটা হয়। ওইখানে না আমি সেই আমার দেশ, এটা আমার, এই জিনিসটা আমি ফিল করেই উঠতে পারতাম না। আমার কাছে কোয়েশ্চেনটা জানতে চেয়েছিল সে আর কি, তাকে আমি কমেন্ট বক্সেই বলেছিলাম, এত বড় কথা তো আর কমেন্ট বক্সে রিপ্লাই করা যায় না, সেই জন্য বলেছিলাম ব্লগে বলে দেবো। তোমার কোয়েশ্চেনের অ্যান্সার আশা করি তুমি পেয়ে গেছো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের কমেন্টের আমি অপেক্ষায় থাকি। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ